হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প যাও পাখি বড় লতারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 28। রাত 12টা। রাগী ভাব নিয়ে বিছানার মাঝখানটায় বসে আছে আবদ্ধ। তখনই ওয়াশরুম থেকে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো দিঘি। আবদ্ধকে এভাবে বসে থাকতে থেকে বিরক্ত হলো প্রচুর। কোনো কিছু না বলে সোজা চলে গেল বারান্দায়। রাগে গা ঝিমঝিম করে উঠল আবদ্ধের। এত ইগনোর! হঠাৎই পাশে থাকা কাচের গ্লাসে ফুলরে ছুঁড়ে মারল সে। প্রবল শব্দে চারপাশ কেঁপে উঠল যেন। মেজো চাচিও কয়েকবার ডেকে উঠলেন শব্দ শুনে, অথচ দিঘি একটাবার রুমে এলো না। আবদ্ধ চেঁচিয়ে বলে উঠল, কিছু হয়নি আম্মু। সাথে সাথে মেজো চাচির আওয়াজ কমে এলো। আবদ্ধ কিছুক্ষণ থম মেরে বসে রইল। নিজেকে শান্ত রাখতে লম্বা লম্বা নিঃশ্বাস নিল সে। শান্ত হতেই দিঘিকে নরম কণ্ঠে ডাকলো। এবার রুমে এলো দিঘি। ফ্লোরে পড়ে থাকা কাঁচের টুকরোগুলোর দিকে একবার তাকিয়ে আবদ্ধর দিকে তাকালো। অবাক হলো অনেকটা। আবদ্ধ এত শান্তভাবে বসে আছে কেন? তার তো রেগে থাকার কথা। দিঘিকে আরও অবাক করে দিয়ে আবদ্ধ বলল, তোমার সার্টিফিকেটগুলো রেডি রাখতে বলেছিলাম আমি। এখনও রেডি রাখোনি কেন? কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে নেই তোমার? থাকলে সকালে যেন সব কিছু রেডি থাকে টেবিলে। আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আমি আসছি। বলে ধূপধাপ পায়ে রুম থেকে বেরিয়ে গেল আবদ্ধ। দিঘি বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল তখনও। ইচ্ছেটা কি এসব? হচ্ছেটা কি এসব? মাথার উপর দিয়ে যাচ্ছে সব। সে তো ভেবেছিল আবদ্ধ তার অভিমান ভাঙাবে, কিন্তু ভাবতে ভাবতে ফ্লোরে পড়ে থাকা কাচের টুকরোগুলো ডাস্টবিনে ফেলতে লাগলো সে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আবদ্ধ। শীতল হাওয়া তার সারা শরীর ছুঁয়ে দিচ্ছে। মুখে বিষণ্ণ ভাব নিয়ে আকাশের দিকে তাকিয়ে আবদ্ধ। দিঘি কেন তার সাথে এমন ব্যবহার করছে? ওই দিনের জন্য? সে তো ইচ্ছে করে ওসব করেনি। সবার প্রতি একটু একটু করে জন্মানো ক্ষোভ না চাইতেও ঢেলে দিয়েছে দিঘির উপর। হঠাৎ ভাবে কথাগুলো মুখ থেকে বেরিয়ে এসেছিল। সে দিঘিকে কষ্ট দিতে চায়নি কখনো। এসবে মানিয়ে নিতে চেয়েছিল, চেষ্টা করছে। বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চোখ বন্ধ করে শীতের তীব্রতা অনুভব করতে লাগলো আবদ্ধ। সকালে ঘুম থেকে উঠতেই দিঘি বুঝতে পারলো তার মাথা ওঠা নামা করছে। মুহূর্তে প্রশ্ন জাগলো, সে কোথায়? এক হাতে চোখ কষলে ভালোভাবে তাকাতেই নিজেকে আবিষ্কার করলো আবদ্ধের বুকে। তড়িৎ গতিতে আবদ্ধের দিকে তাকালো দিঘি। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে দিঘিকে জড়িয়ে ধরে আছে সে। হঠাৎ তীব্র লজ্জায় সজ্জিত হলো দিঘি। উফ, এত লজ্জা লাগছে কেন? দিঘি নড়ে চড়ে উঠতেই আবদ্ধের ঘুম ভেঙে গেল। দিঘিকে তার দিকে তাকিয়ে থাকতে থেকে আবদ্ধ ভ্রু কুঁচকালো, তবে কিছু বলল না। দিঘিকে অবাক করে দিয়ে দিঘির কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিল। পরপরই সময় নষ্ট না করে চলে গেল ওয়াশরুমে। বিস্ময়ে হা গেল দিঘি। এটা কি আদর্শ আবদ্ধই, নাকি কোনো এলিয়েন? ভাবনার মাঝে আবদ্ধের ঝাঁঝালো কণ্ঠ শোনা গেল, ইউ হ্যাভ 10 মিনিটস দিঘি। দ্রুত নিজের সার্টিফিকেট টেবিলে গুছিয়ে রাখো, নতুবা সারা জীবনের জন্য পড়ালেখার কথা বলে দিও। দিঘির সন্দেহ মিটে গেল। এটা আবদ্ধই, তার নিরামিষ পর। ভাবতেই আনমনে হেসে উঠল দিঘি। আবারও আবদ্ধের তীব্র ধমকে হেলতে দুলতে নিজের সার্টিফিকেট খুঁজতে লাগলো। শীতের সকাল মানে একটু দেরিতে ঘুম থেকে ওঠা, সেক্ষেত্রে আমিও ব্যতিক্রম না। সকাল 10টা বাজে, অথচ বিছানায় গা এলিয়ে আছি এখনো। হঠাৎ ফোনের তীব্র টুংটাং শব্দ আরামদায়ক ঘুমটা বিষাদে পরিণত হলো আমার। ঘুমো ঘুমো চোখে ফোনের স্ক্রিনে তাকাতেই ঘুম উবে গেল আমার। দ্রুত উঠে বসলাম বিছানায়। কিবোর্ডের অক্ষরগুলো চেপে প্রবল ক্ষোভ নিয়ে কেউ মেসেজ দিয়েছে। নিশ্চয়ই ভুলে গেছো আমাকে, তাই একটু মনে করাতে চলে আসলাম। দিনকাল ভালো কাটছে তো? যত ভালো থাকার থেকেও নাও মেয়ে। আমি তোমার জীবনে পুরোপুরি না এলেও যখন আসবো, ঘুম হারাম করে দেবো তোমার। বারবার পড়লাম মেসেজটা। 2 দিন মেসেজ না দেওয়ায় সত্যি ভুলে গিয়েছিলাম লোকটার কথা।
কিন্তু এলাকা আমার সব খবরাখবর কীভাবে জানে? এমনকি মনের কথাও তার জানা। কে সে? জানতে ইচ্ছে করলেও জানার উপায় খোলা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে এলাম নিচে। বাসার প্রায় সব সদস্যই ড্রয়িং রুমে বসে আছেন। আমি গিয়ে মেজো চাচির পাশে বসে পড়লাম। চাচি যেন আমার মাথায় হাত বুলিয়ে বললেন, নাস্তা নিয়ে আসবো? খাবে এখন? মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। বললাম, তোমার হাতে খাবো। চাচি যেন মুচকে এসে সায় দিলেন। তিনি চলে যেতেই সামনে তাকালাম আমি। রিয়ান নামক ভয়ঙ্কর মানুষটা আমার ঠিক সামনে বসে ভ্রু কুঁচকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আমায়। চোখাচোখি হতে চোখ ফিরিয়ে নিলাম। পাশে বসে থাকা মেহরুন তখন ভ্রু নাচিয়ে মুখ ভরা হাসি নিয়ে ফিসফিসিয়ে বলল, কিরে মিরু, দিনকাল কেমন যায়? আমি ভ্রু কুঁচকে বললাম, মানে? এবার ইয়াসিন ভাইয়া বললেন, মানে বোঝো না ছোটো খুকি? সবুজ ভাইয়ার থেকে সব শুনেছি আমরা। একটু থেমে তিনি একরাশ বেদনা নিয়ে আবারও বললেন, আমি বিশ্বাস করতে পারছি না মিরু, তুইও এই মেহরুন্নার মতো আমাকে একলা সিঙ্গেল রেখে চলে গেলি। এত স্বার্থপর তোরা, সি। আমি আর মেহরুন পাত্তা দিলাম না ইয়াসিন ভাইয়ের কথায়। নিজেদের মতো গল্প করতে লাগলাম। এতে ইয়াসিন ভাইয়ের মুখ ফুলে বেলুনের মতো হয়ে গেল মুহূর্তে। সকালে একটা কাজে আবদ্ধ চলে যায় বাইরে, সম্ভবত দিঘির ভর্তির জন্য। বিকেলে আবদ্ধ বাসায় আসতেই সব ভাই বোন মিলে ঘুরতে বেরোলাম। দীর্ঘমান নদীর ঠিক মাঝখানটায় তৈরি একটা ব্রিজ। সেখানে আমাদের গাড়ি থামলো। আশেপাশে মানুষের আনাগোনা প্রবল হলেও ভিড়ের মতো কোনো কোলাহল নেই। 5-6টা ফুচকার দোকানও আছে এখানে। খোলা আকাশের নিচে বসে ফুচকার স্বাদ নিতে ব্যস্ত কিছু কিছু মানুষ। এসব দেখে লোভ সামলাতে পারলাম না আর। পাশে কে দাঁড়িয়েছে তা না দেখে বললাম, আমি ফুচকা খাবো, কেউ এনে দাও আমায়। পাশ থেকে গম্ভীর কণ্ঠীকে বলল, এসব বাজে খাবার খেতে হবে না, চুপচাপ নদী দেখো। কথাটা মোটে ভালো লাগলো না। আন্দাজ করতে পারছি কথাটা কার হতে পারে। আন্দাজ মতে পাশে তাকাতেই দেখলাম রিয়ান দাঁড়িয়ে। মুখ বাঁকিয়ে বললাম, আপনি না খেলে না খান, আমি খাবো। উনি ডান ভ্রু কুঁচকালেন, আমার দিকে সামনে ঝুঁকে বললেন, তুমি জানো এগুলো কি দিয়ে বানায়? ময়লা আবর্জনা আর নোংরা পানি দিয়ে। এগুলো খাবে তুমি? একবার রিয়ানের দিকে তাকিয়ে আর একবার ফুচকার দিকে তাকালাম। উফ, ফুচকা না খেলে চলছে না। কতদিন পর চোখের সামনে পেলাম, হাতছাড়া করে দেব? কখনোই না। কঠিন কণ্ঠে বললাম, একদম আমার ফুচকাকে বাজে বলবেন না। খেয়েছেন কখনো ফুচকা? কত মজার খাবার। আর আপনি? কথা শেষ হবার আগে উনি বললেন, খেতে মানা করেছি আমি। আমি মুখ বাঁকিয়ে চলে যেতে যেতে বললাম, আমি খাবই, আপনার কথা শুনবো নাকি? হুট করে আমার হাত শক্ত করে ধরে ফেলেন উনি। ফুচকার দোকানে গিয়ে একটা চেয়ারে বসিয়ে দিলেন আমায়। নিজে বসলেন আমার পাশের চেয়ারে। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, ফুচকা খাবে তো খাও। বলে ফুচকাওয়ালাকে বললেন 1 প্লেট ফুচকা দিতে। 1 প্লেট ফুচকা নিমিশেই খেয়ে ফেলাম আমি। তারপর আরও কয়েক প্লেট খেলাম। কিন্তু অবাক করার বিষয়, এত সময় একটা কথা বলেননি উনি। শেষের প্লেট থেকে ফুচকা খেতে খেতে ওনার দিকে তাকাতেই খু খু করে কেসে উঠলাম। উনি কেমন সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়েছেন, যা প্রচণ্ড অস্বস্তিতে ফেলছে আমায়। কয়েক সেকেন্ড আমায় কাছতে থেকে কিছু বললেন না রিয়ান। পরপরই থমথমে কণ্ঠে ফুচকালাকে বললেন, মামা, পানি দিন ওকে। পানি পান করে পানি পান করতে জন্য প্রাণ ফিরে পেলাম আমি। মুখ মুছে রিয়ানের দিকে তাকাতে উনি আবার বললেন, আর ফুচকা খাবে? একটু অবাক হলেও সাথে সাথে মাথা ডানে বামে নাড়ালাম। ফুচকার দাম মিটিয়ে আমার হাত টেনে দাঁড় করালেন উনি। হাত ছেড়ে দিলেন পরপরই। এক পলক আমার দিকে তাকিয়ে সামনে হাঁটতে লাগলেন। আমার ভ্রু কুঁচকাল। উনি কি ভুলে গেছেন আমি ওনার সাথে এসেছি? একবার বললেনও না চলো। বিষয়টা ভালো না লাগলেও কিছু বললাম না। ওনার পিছু পিছু হাঁটতে লাগলাম। হঠাৎ উনি বললেন, ঝাল তো কম খাওনি, ঝাল লাগছে? না, আমার অভ্যাস আছে। এরপর নীরবতা চলল আমাদের মাঝে। নীরবতা ভেঙে বললাম, একটা কথা বলি? না, বলি প্লিজ। উনি এক পলক তাকালেন আমার দিকে, চোখ ফিরিয়ে নিলেন আবার।
শান্তভাবে বললেন, বলো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আপনি প্রথমে আমাকে ফুচকা খেতে মানা করছিলেন, আবার নিজেই খাওয়ালেন কেন? তার সহজ উত্তর, কারণ এরপর থেকে এসব জায়গা তুমি আর ফুচকা খেতে পারবে না। অবাক হয়ে বললাম, মানে? বাংলাতেই বলেছি। রেগে তাকালাম তার দিকে। মানুষটা সর্বদা তেরা কথা বলেন, বললেই বা কি, ওনার কথা শুনছে কে? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট